হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অপথকেরি ডায়েরিজ সিজন 1 এর 3 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর বেশি দেরি না করে চলো সরাসরি গল্পের জগতে ডুব দেওয়া যাক। এপিসোডের শুরুতেই আমরা এনার প্যালেসের ভেতরের দৃশ্য দেখতে পাই। এখানকার পরিবেশ বেশ থমথমে। আমাদের দেখানো হয় যে একজন পরিচারিকা রাতের বেলা করিডোর দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে পাঁচিলের ওপর সাদা কাপড়ে একটি মেয়ের ছায়া মূর্তি দেখতে পায়, যে চাঁদের আলোয় নাচছে। এই দৃশ্য দেখে পরিচারিকাটি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ মেয়েটিকে দেখতে একদম ভূতের মতো লাগছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো রাজপ্রাসাদে একটা ভূতের গুজব ছড়িয়ে পড়ে। এরপর সিন শিফট হয়ে আমরা আমাদের গল্পের মূল চরিত্র মাও মাওকে দেখতে পাই। সে তার ছোট্ট ল্যাবরেটরিতে বসে মন দিয়ে ঔষধ তৈরি করছে। মাও মাওয়ের চরিত্রটা ঠিক এমনই। সে বাইরের জগতের থেকে নিজের ঔষধ আর বিষের জগতেই বেশি মগ্ন থাকে। ঠিক তখনই সেখানে একজন পরিচারিকা আসে এবং মাও মাওকে জিজ্ঞেস করে, তুমি কি বানাচ্ছ? মাও মাও খুব সহজভাবে উত্তর দেয় যে সে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কিছু প্রয়োজনীয় ঔষধ তৈরি করছে। পরিচারিকাটি মাও মাওয়ের কাজে মুগ্ধ হয়ে যায়। সে মাও মাওয়ের খুব প্রশংসা করতে শুরু করে আর বলে যে তুমি সত্যি খুব ট্যালেন্টেড এবং পরিশ্রমী। কথাবার্তার মাঝেই ওই পরিচারিকাটি ভূতের প্রসঙ্গতা তোলে। সে বলে, তুমি কি শুনেছো যে রাতে একজন একটা আত্মাকে দেখেছে? সবাই বলছে প্রাসাদের পাঁচিলে নাকি এক সাদা পোশাকের ভূত ঘুরে বেড়ায়। মাও মাও এসব আজগুবি কথায় বিশেষ পাত্তা দেয় না। মাও মাও উত্তর দেয় যে সে এই ব্যাপারে আগে কিছুই শোনেনি, কিন্তু তার বন্ধু যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে আসে তখন সে একটু ভাবতে বাধ্য হয়। তার বন্ধু জানায়, শোনা যাচ্ছে রাতের বেলা চাঁদের দিকে তাকিয়ে নাকি ওই আত্মা নাচ করে। গত কয়েক সপ্তাহ ধরেই নাকি পূর্ব দিকের পাঁচিলে তাকে দেখা যাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, মাও মাও কিন্তু ওই ভূতের গল্পটা শুনেই বিশ্বাস করে নেয় না। ওর যুক্তিবাদী মন সাথে সাথে প্রশ্ন করতে শুরু করে। সে মনে মনে ভাবে পুরো এলাকাটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, গেটে গেটে পাহারা দিচ্ছে রক্ষীরা, আর পাঁচিলের নিচে রয়েছে গভীর খাদ। এমন পরিস্থিতিতে কোনো সাধারণ মানুষের পক্ষে পাঁচিলের উপর উঠে নাচ করা কিভাবে সম্ভব? মাও মাও আরো ভাবে সে শুনেছে যে ওই গভীর খাদে নাকি এক ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল, যে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল। এই সব কিছু মিলিয়ে মাও মাও এই সিদ্ধান্তে আসে যে এটা সম্ভবত অনেক পুরনো কোনো ভূতের গল্প, যা এখন গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে। মাও মাও তার বন্ধুকে বলে যে এটা একটা বোকা ভূতের গল্প ছাড়া আর কিছুই না। তার মতে এই প্রাসাদের মধ্যে কোনো ভূত থাকতে পারে না। এরপর মাও মাও তার বানানো ঔষধ পৌঁছে দিতে এক জায়গায় আসে। এখানকার একজন ডাক্তার মাও মাওকে এখানে ঔষধ বানানোর অনুমতি দিয়েছে আর বিনিময়ে তাকে চা আর কুকিজ দেয়, যা দেখে মাও মাওয়ের জিভে জল এসে যায়। সে খাওয়ার জন্য প্রস্তুতি নিতেই হঠাৎ সেখানে জিনসি এসে হাজির হয় আর বলে, আমিও এটা খেতে চাই। ডাক্তার তখন জিনসির জন্য আবার খাবার আনতে ভেতরে চলে যায়। এই সুযোগে জিনসি মাও মাওয়ের কাজের প্রশংসা করে। জিনসিকে দেখে মাও মাও মনে মনে ভাবতে শুরু করে। তার মাথায় অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে। মাও মাও ভাবে, এই লোকটার কি কোনো কাজ নেই? ওকে এই প্রাসাদে কেন রাখা হয়েছে কে জানে? ও তো কোনো কাজই করে না। ওর বয়সও এমন বেশি না যে অন্য কাউকে পরামর্শ দেবে। সেনাবাহিনীতেও ওর কোনো ডিউটি নেই। একজন খোঁজা প্রহরী তো রাজপ্রাসাদের অন্দর মহলে থাকবে, কিন্তু সে তো আরামসে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি ও শুধু এখানকার মহিলাদের সেবা করার জন্য আছে? এরপর মাও মাও আরো অদ্ভুত কথা ভাবতে থাকে। নাকি ওকে বিশেষ কোনো কাজের জন্য রাখা হয়েছে, মানে ওই রকম কাজের জন্য। আর এই ওই রকম কাজটা কি তা আশা করি তোমরা বুঝতে পারছো। মাও মাওয়ের এই চিন্তা ভাবনার কারণে তার মুখের অভিব্যক্তি খুব অদ্ভুত আর মজার হয়ে ওঠে। জিনসি মাও মাওয়ের মুখভঙ্গি দেখেই বুঝে যায়। সে বলে, তুমি আমার সম্পর্কে নিশ্চয়ই কোনো অদ্ভুত কথা ভাবছো। মাও মাও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে, না তো, এটা তোমার মনের ভুল। ঠিক তখনই ডাক্তার জিনসির জন্য চা বিস্কুট নিয়ে আসে, কিন্তু জিনসি ডাক্তারকে অন্য একটি ঔষধ বানানোর অজুহাত দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, কারণ সে মাও মাওয়ের সাথে একা কথা বলতে চেয়েছিল। জিনসি এবার আসল কথায় আসে। সে মাও মাওয়ের দিকে ঝুঁকে এসে বলে, তুমি নিশ্চয়ই এতক্ষণে ভূতের গুজবটার কথা শুনে ফেলেছ। এরপর সে আরো কাছে এসে ফিসফিস করে বলে যে এটা আসলে ভূত নয়, বরং স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে হাঁটার সমস্যা হতে পারে। জিনসির কথা শুনে মাও মাওয়ের কৌতূহল জেগে ওঠে, আর জিনসিও ঠিক এটাই চাইছিল। সে বলে, যাক, অবশেষে তোমার মনোযোগ তো আমি পেলাম। আচ্ছা, তুমি কি এই স্লিপ ওয়াকিং এর কোনো চিকিৎসা জানো? মাও মাও জানায় যে এই ধরনের রোগের কোনো নির্দিষ্ট ঔষধ তার জানা নেই। তখন জিনসি তাকে এই রহস্য সমাধান করার এবং এর চিকিৎসা খুঁজে বের করার দায়িত্ব দেয়। তার চাহনি দেখে মনে হচ্ছিল সে মাও মাওকে অনুরোধের সুরে আদেশ দিচ্ছে, যা মাও মাও ফেলতে পারে না। সে বলে, ঠিক আছে,
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। রাতে মাও মাও জিনসির অ্যাসিস্ট্যান্টের সাথে সেই জায়গায় যায় যেখানে ভূত দেখার গুজব ছড়িয়েছে। তারা লুকিয়ে পাঁচিলের ওপর নজর রাখে। কিছুক্ষণ পর তারা সত্যি একটি মেয়েকে চাঁদের আলোয় পাঁচিলের ওপর নাচতে দেখে। সেই নাচ দেখে মাও মাও মুগ্ধ হয়ে বলে, ওয়াও, কি সুন্দর নাচ! গাও শুন তখন রহস্যটা ফাঁস করে। সে বলে, এই হলো সেই গুজব রচনার ভূত। আসলে ও হলো সম্রাটের একজন উচ্চ পদস্থ উপপত্নী, যার নাম ফুও। মানুষ ওকে ভূত ভাবছে, কিন্তু আসলে ওর ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে। আর দুঃখের বিষয় হলো, পরের মাসেই ওকে পুরস্কার হিসেবে একজন সামরিক কর্মকর্তাকে দিয়ে দেওয়া হবে। এই কথা শোনার পর মাওমামের মনটা খচখচ করতে থাকে। সে বুঝতে পারে যে এটা কোনো ভূত নয়, বরং একজন মানুষ। কিন্তু কেন সে এমন করছে সেই কারণটা এখনো তার অজানা। তাই পরের দিন সকালেই সে ডাক্তারের কাছে গিয়ে ফুও সম্পর্কে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করে। ডাক্তার তাকে জানায় যে ফুইও খুব ভালো একজন নৃত্যশিল্পী ছিল, কিন্তু কোনো এক কারণে সম্রাট তাকে পছন্দ করেননি, আর এখন তাকে পুরস্কার হিসেবে একজন সেনার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে যখন সে সম্রাটের সামনে নাচতে গিয়েছিল তখন তার নাচ ঠিকঠাক হয়নি, যার ফলে সে ভীষণ ভেঙে পড়ে। সেই থেকেই সে সবার থেকে দূরে থাকে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে এবং রাতে পাঁচিলের উপর উঠে একা একা নাচ প্র্যাকটিস করে। এই কথাটা শুনে মাওমাওয়ের মনে হয়, তার মানে ফুইওর এই ঘুমের মধ্যে হাঁটার অসুস্থতার কারণ এটাই। এই রোগটা মানসিক যন্ত্রণা থেকে হয়। মাওমাও ভাবে এইটুকু তথ্য যথেষ্ট নয়, তাকে আরও গভীরে যেতে হবে। তার মাথায় একটা বিষয় খটকা দেয়, ফুইও পূর্ব দিকের পাঁচিলে নাচলেও তার মুখ থাকে উত্তর দিকে, এমন কেন? এরপর মাওমাও লুকিয়ে ফুইওকে পর্যবেক্ষণ করতে শুরু করে। সে গাউসুনকে বলে, মেয়েটা যখন নাচে আর যখন পাঁচিলের উপর দিয়ে হাঁটে তখন তাকে দুরকম লাগে। সে একটা ফুলের উদাহরণ দিয়ে বোঝায়, এটা অনেকটা সেই ফুলের মতো যা সকালে সাদা পাপড়ি নিয়ে ফোটে আর রাত হতেই গোলাপি হয়ে যায়। গাউসুন প্রশ্ন করে, তাহলে দিনের বেলায় ফুলটা কেমন থাকে? আর এইটুকু বলতেই গাউসুন ব্যাপারটা বুঝে যায়। সে বুঝতে পারে এই ফুলের মতোই মানুষও নিজের আসল সত্তা লুকানোর জন্য অনেক রকম রূপ ধারণ করতে পারে। আর এটা ভেবেই সে মাওমাওয়ের দিকে তাকিয়ে অবাক হয়। মেয়েটার বুদ্ধির তারিফ না করে থাকা যায় না। মাওমাও এরপর তার এক বন্ধুর সাথে দেখা করে ভূতের গুজবটা নিয়ে আরও খোঁজ খবর নেয় এবং কিছু নতুন তথ্য পায়। তারপরই রহস্যের সমাধান করতে সে জিনসি আর রানী গিয়োকুয়ের সাথে দেখা করে পুরো পরিস্থিতিটা খুলে বলার জন্য। মাওমাও তাদের একটি গল্প শোনায়। সে বলে, প্রচণ্ড স্ট্রেস বা মানসিক চাপের কারণে একজন মানুষ ঘুমের মধ্যেও হাঁটতে পারে, যাকে স্লিপ ওয়াকিং বলে। ফুইওর সাথেও হয়তো এটাই হয়েছে। গল্পটা ছিল এমন, একজন সুন্দরী ও প্রতিভাবান গায়িকা ছিল, অনেক রাজাই তাকে চাইত, কিন্তু এক ধনী বয়স্ক লোক তাকে পাওয়ার জন্য একটা চাল চালে। সে একজন সুদর্শন যুবককে দিয়ে প্রথমে মেয়েটিকে প্রত্যাখ্যান করায়। এই প্রত্যাখ্যানের দুঃখে মেয়েটি যখন ভেঙে পড়ে এবং তার আত্মবিশ্বাস তলানিতে ঠেকে যায়, তখন সেই ধনী লোকটি তাকে সহজেই নিজের করে নেয়। এই গল্পের মাধ্যমে মাওমাও বোঝাতে চায় যে ফুইওর সাথেও ঠিক এমনটাই হয়েছে। কোনো বড় মানসিক আঘাতেই সে নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং নিজেকে সবার থেকে আড়াল করে নিয়েছে। তার এই স্লিপ ওয়াকিং আসলে তার অবদমিত মনেরই প্রতিফলন। এই কথা শুনে জিনসি বলে, আমার মনে হচ্ছে তুমি আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, যদি কোনো কথা থাকে তাহলে খুলে বলো। মাওমাও বলে, না, এইটুকুই। জিনসি একটা রহস্যময় হাসি দিয়ে বলে, সত্যি? মাওমাও তখন চুপ করে থাকে। গাউসন জিনসিকে ইশারায় চুপ করতে বলে আর মাওমাও সেখান থেকে চলে যায়। অন্যদিকে রানী গিয়োকুও মাওমাওয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার আগেই মনে হয়েছিল এই মামলায় কিছু একটা গড়বড় আছে। পরের সিনে আমরা দেখি ফুইও তার পরিচারিকাদের সাথে প্রাসাদের গেটের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে কনসোর্ট গিয়োকুও এবং মাওমাও দূর থেকে সবটা দেখছে। রানী গিয়োকুও একা মাওমাওয়ের কাছে এসে জিজ্ঞেস করে, আসল সত্যিটা কি? আমি কাউকে বলবো না। মাওমাও তখন বলে, এটা শুধু আমার অনুমান, তাই আপনিও কাউকে বলবেন না। এরপর মাওমাও আসল রহস্যটা ফাঁস করে, আমি আপনাকে যে মেয়েটির কথা বলেছিলাম তার গল্পের একটা অংশ আমি বলিনি। আসলে সেই মেয়েটি এমন একজনকে খুঁজে পেয়েছিল যে তাকে মুক্ত করার জন্য প্রস্তুত ছিল। এরপর মাওমাও বলে, এই পুরো ব্যাপারটা একটা সাজানো নাটক। আসল সত্যিটা হলো ফুইও অসুস্থ হওয়ার নাটক করেছে যাতে কোনো সামরিক কর্মকর্তা তাকে কিনে নিতে না পারে এবং সম্রাট তাকে মুক্তি দিয়ে দেন আর সে তার ভালোবাসার মানুষের সাথে মিলিত হতে পারে। কিন্তু সমস্যা ছিল তার প্রেমিকের কাছে তাকে কিনে নেওয়ার মতো যথেষ্ট টাকা ছিল না। তাই ফুইও এখান থেকে বেরোনোর জন্য ঘুমের মধ্যে হাঁটার এই নাটকটা করেছে। আর যে সামরিক কর্মকর্তাকে পুরস্কার হিসেবে ফুইওকে দেওয়ার কথা হয়েছে সে আর কেউ নয়, সে হলো ফুইওর ছোটবেলার সেই প্রেমিক যে আগের এপিসোডে খাবারে বিষ মেশানোর কথা সবাইকে জানিয়েছিল এবং পুরস্কারের যোগ্য হয়েছিল। তাই ফুইও উত্তর দিকে মুখ
করে নাচত, কারণ উত্তর দিকেই সেনাদের ব্যারাক অবস্থিত। তার এই নাচ ছিল তার ভালোবাসার মানুষের প্রতি এক নীরব নিবেদন। আর সম্রাটের সামনে ভুল করার যে ঘটনাটা, সেটাও ফুয়ো ইচ্ছে করেই করেছিল, যাতে সম্রাট তাকে অপছন্দ করেন এবং তার থেকে দূরে চলে যান। আর ফুয়োর পরিকল্পনা মতোই সবটা হয়েছে। সম্রাট সেই দিনের পর থেকে আর ফুয়োর সাথে দেখা করেননি, আর এভাবেই ফুয়ো তার সম্মান বাঁচাতে সফল হয়। মাও মাও সবশেষে বলে ফুয়ো এই সবকিছু করেছে কারণ সেও তার ছোটবেলার প্রেমিককে খুব ভালোবাসে। এটাই আমার অনুমান। এই মুহূর্তে মাও মাওয়ের কাছে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। গেট খুলতেই সামনে সেই ছেলেটিকে দেখা যায়। ফুয়ো এতদিন যার কথা ভেবে এসেছে, সে আজ তাকে নিতে এসেছে। দুজনকে একসাথে দেখে ফুয়ো কান্নায় ভেঙে পড়ে। তারা একে অপরকে আবেগ দিয়ে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা সত্যিই খুব আবেগঘন। দুজনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়, আর আমরা জানতে পারি এই পুরো পুনর্মিলনের আয়োজনটা করেছিল জিনশি। সে ফুয়োর ভালোবাসার মানুষকে খুঁজে বের করে এখানে নিয়ে এসেছে, যাতে ফুয়ো এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পায়। এই হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখে মাও মাও এক গভীর সত্যি উপলব্ধি করে। সে ভাবতে থাকে, যদি ভালোবাসাই একজন মহিলাকে ভেতর থেকে এতটা সুন্দর করে তুলতে পারে, তাহলে এত সব দামি ঔষধপত্র বা প্রসাধনী সামগ্রীর কি দরকার? অর্থাৎ ভালোবাসা আর মনের সুখই হলো আসল সৌন্দর্য, যা কোনো ক্রিম বা পাউডার দিতে পারে না। এপিসোডের একদম শেষে আমরা সম্রাটকে দেখতে পাই। সে রানী গিয়োকুয়োর কাছে এসে তাকে বলে, আমার কাছে গুজব রটনাকারীর জন্য একটি অনুরোধ আছে। আর এই রহস্যময় কথা দিয়েই এপিসোডটি শেষ হয়। কিন্তু সেই অনুরোধটা কি ছিল? প্রাসাদে কি নতুন কোনো সমস্যা আসতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো পরের এপিসোডে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা এখানেই শেষ হলো। ফুয়োর গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।